সবাই অ্যাটেনশন দিন, ঠিক আছে? দ্য সেকেন্ড কামিং, এখানে যে রিভার, এটা একটু লেখে দিস তোরা এগুলো, হ্যাঁ? আচ্ছা, এর একটা লাইন আছে, থিংস ফল অ্যাপার্ট, সেন্টার ক্যানট হোল্ড। এই কথাটা সিনেমা, এই কথাটা শোন, সিনেমা, তারপর হচ্ছে বিভিন্ন, এই লাইনটা খুব ইউজ হয়েছে। এই কবিতার খুব পপুলার লাইন হচ্ছে দ্য সেন্টার ক্যানট হোল্ড, ঠিক আছে? এই লাইনটা থিংস ফল অ্যাপার্ট, সেন্টার ক্যানট হোল্ড, এটা হচ্ছে গিয়ে খুব পপুলার লাইন। এবার এটার মধ্যে যে দ্য সেকেন্ড কামিং, এটার আক্ষরিক অর্থ হচ্ছে দ্বিতীয়বার আসা। তো এর কবি হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস, নামটা দেয়া আছে। তিনি খ্রিস্ট ধর্মের লোক, খ্রিস্ট ধর্মে বিশ্বাস করতেন, খ্রিস্টান ছিলেন। তো তার কথা অনুযায়ী এটা এখানে কার দ্বিতীয় আগমনের কথা বলা হয়েছে? যিশুর দ্বিতীয় আগমনের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে? তাই এবার তিনি এই কবিতাটা লিখেছেন 1919 দেখি তোদের বইয়ের সামনে কিন্তু লেখা আছে। আমি একটা সারাংশ হিসাবে এটা লিখে দিচ্ছি, বইটা পড়ার দরকার নেই, আমি যেহেতু পড়াচ্ছি ওই ফালতু অত ইনফরমেশন দিয়ে ওইটাকে বড় করবো না। তাহলে তিনি এটা লিখেছিলেন 1919 এবং এটা হচ্ছে প্রিন্ট হয়েছিল হচ্ছে 1920, ডায়াল হচ্ছে একটা পত্রিকা। এইবার ওনার মাইকেল রবার্টস এন্ড ডান্সার যে কবিতার সংকলন ছিল সেইখানে প্রকাশ ছিল 1921। এটা কিন্তু তোদের খেয়াল রাখতে হবে। প্রিন্ট হয়েছিল 1919 এবং এই ডায়াল পত্রিকা প্রকাশ হয়েছিল 1920 তে। এই জায়গাগুলো তো মাল্টিপল চয়েসে আসবে কিন্তু, ঠিক আছে? আমি বলছি কোশ্চেন আসবে। এই যে প্রিন্টেড হয়েছিল ডায়াল পত্রিকা, তারপরে তার কবিতা সংকলন ঢোকে যে মাইকেল রবার্টস এন্ড ডান্সার 1921। খুব ভ্যালুয়েবল ইনফরমেশন এগুলো। এবার উনি তার এবার কবি পরিচিতি সম্পর্কে জানতে হবে। 30 পোয়েট্রি কালেকশন, আচ্ছা 30 পোয়েট্রি মানে 30টা কবিতা না, কিন্তু 30 পোয়েট্রি কালেকশন মানে এটা হচ্ছে গিয়ে তার এক একটা করে কবিতা সংকলন, তার মধ্যে অনেক কবিতা গল্প আছে, ঠিক আছে? এবং এই যে লোকটা আইরিশ লিটারারি রিভাইভাল, মানে তিনি আইরিশ সাহিত্যের পুরোধা ছিলেন। আইরিশ সাহিত্যের যেমন আমাদের বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর, গোটা সমগ্র যদি বাংলা সাহিত্যে বলি আমরা, কে আছে? রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে তো আমরা চিনি। তেমনি তিনি আইরিশ সাহিত্যে যিনি আইকন, ঠিক আছে, পুরোধা। আচ্ছা হলো, তারপর হচ্ছে এবার এই যে দেখ, তিনি আমাদের বাংলা সাহিত্যের সাথেও কানেক্টেড। গীতাঞ্জলি তিনি ইন্ট্রোডাকশন পার্টটা লিখেছেন। আচ্ছা গীতাঞ্জলি, আমাদের রবীন্দ্রনাথ গীতাঞ্জলি গোটা বিশ্বে প্রকাশ হয় কিনা, ট্রান্সলেট হয়, তার তো ইন্ট্রোডাক্টরি পার্টটা লিখতে হবে। তিনি আমাদের এই যে উইলিয়াম বাটলার ইয়েটস, তিনি ইন্ট্রোডাক্টরি পার্টটা লিখেছেন গীতাঞ্জলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে গীতাঞ্জলি ইন্ট্রোডাক্টরি পার্টটা কে লিখেছেন? আমাদের ইয়েটস। তাহলে তিনি বাঙালি সাহিত্যের সাথে কিন্তু কানেক্টেড। হলো, এইবার হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছেন 1923। এটা অতটা না জানলেও চলবে, একটু জানলেই হবে। এইবার কথা হচ্ছে এই কবিতাটা যদি তখন লিখেছিলেন সেকেন্ড কামিং, এইটা লেখার তো একটা পটভূমি আছে। কোন প্রেক্ষিতে লেখা হয়েছে সেটা হচ্ছে প্রেক্ষিত। এই ইস্টার রাইজিং, ইস্টার রাইজিং জিনিসটা কি? ওই ইউরোপে নবজাগরণ হয়েছে। সেখানেও এই যেমন ইংরেজরা আমাদের অত্যাচার করছে, ইংরেজ কিন্তু বাইরে অনেক দেশে অত্যাচার করছে। তো এই ইস্টার রাইজিং নবজাগরণ, গোটা ইউরোপে গোটা বিশ্বে একটা কি নবজাগরণ হয়, প্রচন্ড রক্তপাত হয়, ঠিক আছে? এই সময় এটা বলে ইস্টার রাইজিং। এটা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনটা বোঝায়। এটা কার? আইরিশদের, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন, সেটা হচ্ছে ইস্টার রাইজিং। এই সময় তিনি কবিতা লিখেছেন। আর একটা কথা, এন্ড অফ ওয়ার্ল্ড ওয়ার, এই ওয়ার্ল্ড ওয়ারের রক্তক্ষয়, পঙ্গুত্ব, গৃহহীনতা, ভয়ঙ্কর এই যে পরিস্থিতি, সেই সময় তিনি এই কবিতা লিখেছেন। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের ভয়ঙ্করতা কোন মুভিটা পাবি তোরা জানিস? অল কোয়াইট ইন ওয়েস্টার্ন ফ্রন্ট। এটা একটা মুভি আছে হলিউডে, মেবি 2017-তে রিলিজ হয়েছে। আমি তোদের রেকমেন্ড করবো মুভিটা দেখা। মানে ওই বিশ্বযুদ্ধের সময় দেখায় যে ফ্রান্স আর জার্মানির সঙ্গে একেবারে লড়াই হচ্ছে। তো ফ্রান্স আর জার্মানির সঙ্গে একেবারে তো চেনে না, ওদের পার্সোনাল কোনো দ্বন্দ্ব নেই, অথচ ওকে চাকু দিয়ে মারতে হচ্ছে একটা সৈনিককে। স্পেন একটা সৈনিক, জার্মান সৈনিক একটা স্পেন সৈনিককে মারছে। তারপর যখন গলায় চাকুটা থাকে, যখন গলা রক্ত বেরোয়, আর যখন মরার সময় কাঁপতে থাকে না, ও কিন্তু শত্রু হলেও ও কি করলো, জল তুলে মুখে দিল। তার মানে কি, ওই প্রথম বিশ্বযুদ্ধে ভয়ঙ্করতা ওইখান থেকে, ওই সিনটার থেকে বোঝা যায় যে ও শত্রু না, তাকেও মারতে হচ্ছে। কেন? যেহেতু যুদ্ধের কারণে মারতে হচ্ছে। তার মানে প্রথম বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর হচ্ছে পঙ্গু, পা টুকরা হয়ে পড়ে আছে যুদ্ধক্ষেত্রে, হ্যাঁ, চিৎকার, যন্ত্রণা, আর্তনা, সেগুলো কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের স্মৃতি বহন করে। তো তিনি কবি এই কবিতার মধ্যে যে রক্তক্ষয়ী সংগ্রাম, এই রক্তক্ষয়ী যুদ্ধ, রক্তপাত, এগুলো কিন্তু তিনি দেখেছেন। তার প্রেক্ষিতেও এই কবিতাটা লেখা। তারপর বলছে গ্রেট ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক 1918-1920। ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক মানে না, ফ্রান্সের থেকে ছড়ায়। প্যান্ডেমিক মানে কি হচ্ছে, যেমন আমরা প্যান্ডেমিক হলো না আমাদের করোনার সময় কি দেখলাম, গোটা পৃথিবী থমকে গেছিল, ভয়ঙ্কর পরিস্থিতি, তাই না? তো এই ইনফ্লুয়েঞ্জা প্রায় 1 কোটি লোক মারা গেছিল। স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জা প্রায় 1 কোটি লোক মারা গেছিল।
সেইটাও কবির মনে প্রভাব ফেলছে। এবং তারপর বলছে বিগিনিং অফ আইরিশ ওয়ার ইন্ডিপেন্ডেন্স। এইবার ব্রিটিশরা তো আইরিশদেরও ক্যাপচার করেছিল, তো আইরিশদের উপর অত্যাচার করতে হতো, ব্রিটিশরা এই সময় বিদ্রোহ শুরু করেছিল, সেই বিদ্রোহ শুরু হয়েছিল এই সময়। তার মানে পুরো টালমাটাল পরিস্থিতি, যুদ্ধের পরিস্থিতি এই সময় থেকে হয়েছে। এইবার কথা হচ্ছে সেকেন্ড কামিং হচ্ছে যিশুর দ্বিতীয়বার প্রত্যাবর্তন। এই যে বলছে সেকেন্ড কামিং, ঠিক আছে, যিশুর দ্বিতীয় প্রত্যাবর্তন কথা। এবার কেন প্রত্যাবর্তন হবে পৃথিবীতে যিশুর? এবার উনার মতে এইখানে একটু দেখ, সেকেন্ড বার্থ এর প্রথমে তিনি কবিতার নাম দিয়েছিলেন সেকেন্ড বার্থ, পরে তিনি এটা চেঞ্জ করে লিখেছেন দ্য সেকেন্ড কামিং। বুঝলি ব্যাপারটা? প্রথমে এই কবিতার নাম ছিল সেকেন্ড বার্থ, পরে তিনি চেঞ্জ করে দিয়েছেন কি সেকেন্ড কামিং। আচ্ছা, এই যে সেকেন্ড কামিং কথাটা কোথায় পেয়েছেন তিনি? বুক অফ রেভেলেশন, নিউ টেস্টামেন্টের বাইবেলের মধ্যে তিনি পেয়েছেন সেকেন্ড কামিং কথাটা। এটাও দেখতে লাগবে যে কোথা থেকে তিনি পেয়েছেন। বুক অফ রেভেলেশন কোথা থেকে? নিউ টেস্টামেন্টের বাইবেলে। তারপর বলছে সেকেন্ড কামিং রেফার্স টু দ্য কামিং অফ ক্রাইস্ট। তাহলে সেকেন্ড কামিং কাকে বোঝাচ্ছে? যীশু খ্রিস্টের আগমনকে বোঝাচ্ছে। তারপর কি বলছে যে দ্যাট ইজ ক্রাইস্ট উইল রিটার্ন টু দ্য আর্থ প্রমিস নিউ টেস্টামেন্টে। নিউ টেস্টামেন্টে বলা হয়েছে যে যীশু খ্রিস্ট তিনি আবার প্রত্যাবর্তন করবেন। 2000 বছর আগে যীশু খ্রিস্ট পৃথিবীতে প্রত্যাবর্তন করেছিলেন এবং ওই কি করেছে, ক্রুশবিদ্ধ হয়েছিলেন কিনা যীশু খ্রিস্ট, এবং তিনি বলেছেন যে এই যে সন্তানরা, পৃথিবীর লোকেরা এরা অবুঝ, এরা কিছু বোঝে না, এরা কিছু বোঝে না, হ্যাঁ এরা পাপ করেছে, এরা আমাকে মারছে, এদের ক্ষমা করে দাও করুন। তার মানে কি তিনি সেই সময় পৃথিবীর যত পাপ তিনি নিজে নিয়ে তিনি পৃথিবীকে পাপ মুক্ত করতে দিয়েছেন। এটা গেল যিশু প্রত্যাগমন। আবার দ্বিতীয়বার যিশু প্রত্যাগমন করছেন, প্রত্যাবর্তন করছেন কখন? যখন গোটা পৃথিবী পাপে ভরে গেছে, গোটা পৃথিবী যখন পাপে ভরে গেছে, যিশু খ্রিস্ট আবার অবতীর্ণ হবেন কি করতে? পৃথিবীর পাপ নির্মূল করতে। বলে না হিন্দিতে জব জব পাপ মে পূর্ণ হয়ে যায়গা পৃথিবী मैं आऊंगा। তাহলে এইখানে যিশু খ্রিস্টের প্রত্যাবর্তন হচ্ছে, দ্বিতীয়বার প্রত্যাবর্তন, রিভার্ট হচ্ছে, ঠিক আছে। এই কবিতাটা মানে এই টালমাটাল যুদ্ধের পরিস্থিতিতে থেকে একমাত্র উদ্ধার করতে গেলে কি লাগবে? আমাদের যুদ্ধের পরিস্থিতিকে উদ্ধার করতে গেলে একটা সুপার হিউম্যান পাওয়ার লাগবে। তো তিনি এই ভয়ঙ্কর পরিস্থিতিকে উদ্বুদ্ধ করতে কি বলেছেন? বিশ্বজগতের মানুষ চেয়েছেন যে দ্বিতীয়বার যিশুর আবির্ভাব হোক, এই জন্যই বলা হচ্ছে সেকেন্ড কামিং। ঠিক আছে, এবার কবিতাটা আমরা স্টার্ট করব। এই যে যেগুলো বললাম আমি, এই দেখ একটু অ্যাবাউট দ্য পোয়েমে দেখ, অ্যাবাউট দ্য পোয়েম বইটা খুলে দেখ কি বলেছে যে সেকেন্ড কামিং ওয়াজ প্রিন্টেড। এগুলো বলার দরকার নেই, দেখ এই যে দ্য পোয়েম, এইখান থেকে দেখ, আমি অলরেডি এগুলো বলে দিয়েছি যেগুলো বইয়ে আছে, পেনটা তুলে নে। আচ্ছা, দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন আফটারম্যাথ অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড বিগিনিং অফ দ্য আইরিশ ওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন জানুয়ারি 1919। তাহলে বোঝাই যাচ্ছে যে প্রেক্ষাপট বা পটভূমি হচ্ছে গিয়ে কবিতা লেখার ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং বিগিনিং অফ আইরিশ ওয়ার ইন্ডিপেন্ডেন্স। আমি বলেছিলাম ব্রিটিশদের সূর্য কোথাও অস্ত যায় না। ব্রিটিশরা শুধু আমাদের দেশে অত্যাচার করেনি, পৃথিবীর সব দেশে তার ছাপ ফেলেছে। এবং আইরিশরা তার মধ্যে, তার আইরিশরা আমাদের ইন্ডিয়ার মতো গর্ধব ছিল না, 200 বছর রাজত্ব করতে পারেনি, ঠিক আছে। আমাদের ইন্ডিয়ান জেনেটিক্স, আমরা 1 বছরের মারপিট করেই আমাদের স্বাধীনতা পিছাই। যাই হোক, সেটা গেল আর এক ব্যাপার। which followed to the Eastern Rising April 1960. ওই ইস্টার রাইজিং এই কথাগুলো তো দাগাই নেই। Yet saw human history as a series of epochs, what called Jayas. এবার দেখ এই জায়াস কথাটা কি জিনিস আমি একটু করে বর্ণনা দিচ্ছি। জায়াস কথাটা কি জিনিস আমি একটু করে বর্ণনা দিচ্ছি কি জিনিস, হ্যাঁ। আচ্ছা, he saw a age of classical antiquity and beginning with the Trojan War, then the 1000-year cycle of overtaken by the Christian era, which is coming in close. এইবার দেখ এখানে তিনি ট্রয়ের যুদ্ধের কথা বলেছেন, মানে মধ্যবর্তী তিনি যুদ্ধের কথা বলেছেন, যেখানে রক্তক্ষয়, মানুষ মানুষকে মারছে, হানি এবং রক্তের টাইট রক্তস্রোত দেখেছেন। তার প্রেক্ষিতে তিনি কবিতা লিখেছেন, গোটা পৃথিবী পাপে পরিপূর্ণ, তিনি এখান থেকে উদ্ধারকর্তা হিসাবে তিনি যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনটা বলেছেন। এবার আমরা শুরু করবো কবিতাটা, ঠিক আছে। একটু দেখ প্রথম লাইনটা কি বলেছে, সবাই একটু বইটা খুলে মন দিয়ে দেখ। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়া। এই জায়ার কথাটা দেখ, এই যে আমি ছবিটা আঁকছি, দেখ এই যে ছবিটা আঁকছি না, এটাকে বলা হচ্ছে জায়া, এটাকে বলা হচ্ছে জায়া। তার মানে এইখান থেকে কথা বলছে একটা জায়া। এইবার এইটা কথা হচ্ছে এই যে এই টোটাল যে জায়ারটা আছে না, এটাকে কবি একটা ভাগে ভাগ করেছেন, বলছে এই 2000 বছর, 2000 বছরে একটা যুগ বলেছেন। এই জায়ার মানে এই যুগের কথাও তিনি বলেছেন, বলছে একটু পরে। ওয়াইডেনিং জায়া ফ্যালকন, ফ্যালকন মানে কি? বাজ পাখি। তোরা দেখেছিস বাজ পাখিকে কন্ট্রোল করে কারা? The falcon cannot hear the falcon. আচ্ছা, ফ্যালকন হচ্ছে বাজ পাখি, আর ফ্যালকন হচ্ছে যে বাজ পাখিকে কন্ট্রোল করে। কে কন্ট্রোল করে? বাজ পাখিদের ডিসকভারি তোরা দেখে থাকি যে বাজ পাখিকে ডাকলে পরে হাতে এসে বসে যায় শিকারি মতো, এটা দিয়ে কি করে? শিকার করে। যখনই ডাকে বাজ পাখির মালিক
তখন সঙ্গে সঙ্গে কিন্তু সে চলে এসে আবার হাতে বসে যায়। এগুলো কি কাজে ইউজ হয়? বাদ বাকি শিকার করানোর জন্য। আমি এটা দেখেছিলাম ডিসকভারি চ্যানেলে, ওই সৌদি আরবিয়া নেভি জায়গা, ওইখানে ওই লোকগুলো বাজ পাখি, তাহলে এখানে কি বাজ পাখি হচ্ছে ফ্যালকন এবং একে কন্ট্রোল করছে কি ফ্যালকনার। এর মধ্যে দিয়ে বোঝ বাজ পাখি বলতে পৃথিবীর মানব জাতির কথা বলা হয়েছে এবং ফ্যালকনার বলতে ভগবানের কথা বলা হয়েছে। বুঝতে পারলি? ঈশ্বর সৃষ্টিকর্তা। তাহলে ঈশ্বর সৃষ্টিকর্তা বলছে ফ্যালকন ক্যানট হিয়ার, ফ্যালকন শুনতে পাচ্ছে না। সৃষ্টিকর্তার কথা ফ্যালকন শুনতে পাচ্ছে না, মানে মানুষ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে এইখানটায়। তৃতীয় লাইন, থিংস ফল অ্যাপার্ট, কবিতার বিখ্যাত লাইন যেটা বহু মুভিতে ইউজ হয়েছে, বহু সংলাপে, বহু জায়গায়, এটা খুব বিখ্যাত লাইন। থিংস ফল অ্যাপার্ট, সবকিছু পড়ে যাচ্ছে, বিশৃঙ্খল অবস্থা। দ্য সেন্টার ক্যানট হোল্ড, সেন্টার মানে কি? গভর্নমেন্ট, সরকারের কথা। সেন্টার বলতে এখানে ঈশ্বর বা সৃষ্টিকর্তা। তো ঈশ্বর সৃষ্টিকর্তা দেখছেন যে সবকিছু ভেঙে চলে যাচ্ছে। আচ্ছা, ফল অ্যাপার্ট বলতে কি? পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, ভয়ঙ্কর যুদ্ধ, রক্তস্রোত বয়ে যাচ্ছে। তিনি বলছেন যে থিংস ফল অ্যাপার্ট, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেন্টার ক্যানট হোল্ড, সেন্টার আর মানে সরকার আর জনগণকে নিয়ন্ত্রণ করতে পারছে। এরকম ঘটনা হচ্ছে, এর আগে বাংলাদেশে হয়েছিল, নেপালে হয়েছিল, সরকারের আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল, জনগণ মানছিল। এইখানে কি বোঝাচ্ছে? এইখানে বোঝাচ্ছে যে ভগবানের কন্ট্রোলে আর মানুষ নেই, মানুষ বিপদে চলে গেছে, মানুষ আর কোনো কথা শুনছে না, মানুষ বিপদগামী হয়ে গেছে, যুদ্ধ হিংসায় মেতে আছে, সেই জন্য বলা হয়েছে। ঠিক আছে, তাহলে মিয়ার অ্যানার্কি, অ্যানার্কি কথাটা দিকে লিখেছে বিশৃঙ্খল অবস্থা। গোটা পৃথিবীতে একটা বিশৃঙ্খল অবস্থা চলছে। মিয়ার মানে শুধুমাত্র, অ্যানার্কি মানে বিশৃঙ্খল অবস্থা, কেবলমাত্র বিশৃঙ্খল অবস্থা রানিং চলছে। ঠিক আছে, মিয়ার অ্যানার্কি ইজ লুজ আপন দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে কেবলমাত্র বিশৃঙ্খল অবস্থা, যুদ্ধ, মহামারী, মারামারি, হিংসা, হানাহানি চলছে। ঠিক আছে, দ্য ব্লাড ডিম টাইড, আচ্ছা ব্লাড ডিম মানে হচ্ছে রক্তস্নাত, রক্তে ভেজা, টাইড মানে স্রোত, ইজ লুজ, কেবলমাত্র কবি কি দেখতে পাচ্ছেন? চারিদিকে রক্তস্রোত, মারামারি, হানাহানি। ব্লাড ডিম টাইড ইজ লুজ এন্ড এভরিওয়্যার, তাহলে সব দিকে তিনি কি দেখতে পাচ্ছেন? যুদ্ধ, মারামারি, হানাহানি। ঠিক আছে, দ্য সেরেমনি অফ ইনোসেন্স, ইনোসেন্স কথাটা মানে কি বলতে পারবি? ইনোসেন্স মানে যারা সরল বা নিষ্পাপ। হ্যাঁ, তাহলে দ্য সেরেমনি অফ ইনোসেন্স ড্রাউন, ড্রাউন কথাটা মানে ডুবে যাওয়া। এখানে ডুবে যাওয়া অর্থ বোঝাচ্ছে যারা সরল ব্যক্তি, যারা ভালো ব্যক্তি, তারা তাদের মধ্যে ইনোসেন্সটা আর থাকছে না, বা তারা আর মুখ ফুটে কিছু বলার সাহস পাচ্ছে না। দ্য বেস্ট ল্যাক কনভিকশন, বেস্ট মানে যারা ভালো লোক, কনভিকশন মানে তারা আর বলার কোনো সাহস পাচ্ছে না, তাদের আর কাজ করার সাহস নেই। ঠিক আছে, ওয়াইল দ্য ওর্স্ট, ওর্স্ট মানে কি? সব থেকে খারাপ। তাহলে সব, এবং সব থেকে যারা খারাপ, ওর্স্ট আর ফুল প্যাশনের ইন্টেন্সিটি, প্যাশন মানে পুরো জোর কদমে ওরা কি করছে? ফুল প্যাশনের ইন্টেন্সিটি, প্যাশনের ইন্টেন্সিটি মানে তারা, ওই খারাপ লোকরা কাজ করার জন্য আরো উৎসাহ পাচ্ছে। তাহলে এখানে খারাপ লোক কাজ করার উৎসাহ পাচ্ছে এবং ভালো লোকদের কি হয়েছে? তারা আর মুখ ফুটে কিছু বলার সাহস পাচ্ছে না। তার মানে এখানে ভালো লোকদের আর উদয় হচ্ছে না, কেবলমাত্র খারাপ লোকদের উদয় হচ্ছে, যারা কেবলমাত্র হিংসা মারামারি করতে জানে। তারা ফুল প্যাশনের ইন্টেন্সিটির সাথে কাজ করছে এবং ভালো লোকরা চুপচাপ আছে, তারা কিছু বলতে পারছে না। ঠিক আছে, হয়ে গেল প্রথম প্যারাটা থেকে কি জানলাম? যে পৃথিবীর টালমাটাল পরিস্থিতিতে কবি বলেছেন, কবি কি দেখছেন? শুধু রক্ত দেখছেন, এবং মানব জাতি ভগবানের কন্ট্রোলের থেকে বের হয়ে গেছে, আর শুনতে পাচ্ছেন। এখানে ফ্যালকন মানে বাজ পাখি, যেটা মানব জাতিকে বোঝাচ্ছে, ফ্যালকন আছে যে কন্ট্রোল করে বাজ পাখিকে। এই বাজ পাখিগুলো খুব ট্রেইনড হয় এবং সেটাকে কন্ট্রোল করে কি করে? ফ্যালকনার শিকার করে। কিন্তু তাকে, বাজ পাখিটা হচ্ছে আমরা মানব জাতি, আমরা কন্ট্রোলের বাইরে বেরিয়ে এসেছি, সেই জন্য বলা হয়েছে ক্যানট হিয়ার, আর আমরা শুনতে পাচ্ছি না, আমরা সৃষ্টিকর্তাকে আর শুনতে পাচ্ছি না। হলো, এবার বলছে দেখ পরের প্যারাটা, surely some revelation is at hand, রেভেলেশন কথাটা ওই বুক অফ রেভেলেশন থেকে নেওয়া। রেভেলেশন কথাটা কিছু একটা উন্মোচিত হয়ে যায়, ইজ অ্যাট হ্যান্ড মানে প্রায় হাতের নাগালে, প্রায় কিছু একটা উন্মোচিত হতে আছে, মানে এইরকম ভয়ঙ্কর টালমাটাল পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য কিছু একটা আসতে যাচ্ছে। কি রেভেলেশন? শিওরলি দ্য সেকেন্ড কামিং অ্যাট হ্যান্ড, তার মানে দ্বিতীয়বার কবি বা দ্বিতীয়বার ভগবান বা যীশু খ্রিস্ট আবির্ভাব হতে, আবির্ভাব হবেন। এর মধ্যে দিয়ে বোঝাচ্ছে দ্বিতীয়বার আগমন, যীশু খ্রিস্টের আগমনের কথা এখানে বোঝা যাচ্ছে। কি বলছে? শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ ইন হ্যান্ড, আর বেশি দেরি নেই। সেকেন্ড লাইনে বলা, ফার্স্ট লাইনটা মানে আবার বলবো, শিওরলি অবশ্যই, সাম রেভেলেশন কিছু একটা উন্মোচিত হতে যাচ্ছে, ইজ অ্যাট হ্যান্ড প্রায় হাতের নাগালে, মানে কিছু একটা উন্মোচিত হতে যাচ্ছে, কবি বুঝে গেছেন। এবং শিওরলি দ্য সেকেন্ড কামিং অ্যাট হ্যান্ড, কি বলছেন? দ্বিতীয়বার যীশু খ্রিস্ট আবার আবির্ভাব হবে পৃথিবীতে। তাহলে সেকেন্ড কামিং বলতে কি বলছে? দ্বিতীয়বার আবির্ভাব কি বলে? রিবার্থ বলা যায়। যীশু খ্রিস্টের একবার তো অবতরণ তিনি করেছিলেন, তাহলে তিনি আবার রূপ নিয়ে দ্বিতীয়বার আবর্তিত হবেন পৃথিবীতে, সেজন্য পাপ থেকে উদ্ধার করার জন্য। বোঝা গেল?
থার্ড লাইনটা দেখ, দ্য সেকেন্ড কামিং, আবার দ্য সেকেন্ড কামিং, আবার দ্বিতীয়বার আগমন। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, আমার মুখ দিয়ে ওই ওয়ার্ডটা বেরই হচ্ছে না, মানে আমি বের করতে না করতেই ওই ফার্স্ট ইমেজ অফ স্পিরিটাস মুন্ডি। আচ্ছা, স্পিরিটাস মুন্ডি একটু বাংলা নুনে নিচে লেখেন বিশ্ব আত্মা, ঠিক আছে, ইউনিভার্সাল মেমোরি লিখবি। স্পিরিটাস মুন্ডি তিনি একটা ফার্স্ট ছবি দেখেছেন, তার মাথায় একটা ভগবানের রূপ এসছে, যীশু খ্রিস্টের রূপ এসছে, সৃষ্টিকর্তার একটা রূপ উন্মোচিত হয়েছে। কিসের রূপ? স্পিরিটাস মুন্ডি। কি জিনিস স্পিরিটাস মুন্ডি? এক পরে বলছি, পরের লাইনে রাখ। কি লিখতে বললাম? বাংলায় লিখতে বললাম হচ্ছে ইউনিভার্সাল মেমোরি, পাঁচ নিচে লিখে নে বিশ্ব আত্মা লিখে, এটার মানে, ঠিক আছে, ইউনিভার্সাল মেমোরি লিখে নে, ইউনিভার্সাল মেমোরি। হাসাহাসি কম, এটা এই পরে হাসাহাসি কিছু নাই, ঠিক আছে। দেখ পরের লাইনটা দেখ কি বলছে, ট্রাবল মাই সাইট। সাইট মানে কি? আমার দেখতে কষ্ট হচ্ছে, দেখতে অসুবিধা হচ্ছে, কবি বিচলিত হয়ে পড়েছেন। সামওয়্যার ইন দ্য স্যান্ড, স্যান্ড মানে কি? বালি। ইন দ্য ডেজার্ট, ডেজার্ট মানে কি? মরুভূমি, মরুভূমির বালিতে তিনি দেখতে পাচ্ছেন, কাকে দেখতে পাচ্ছেন? এ শেপ উইথ এ লায়ন বডি, সিংহের বডি, এবং শরীরটা হচ্ছে সিংহের, এন্ড হেড অফ এ ম্যান, এবং ওর মাথাটা হচ্ছে মানুষের। তোরা মনে করে দেখ, ক্লাস 6 এ মেবি তোরা ওই যে গিজার একটা পড়া ছিল না, কায়রো গিজার, ওই ঈশান নামে একটা ছেলে গেছিল, তখন ও বলছিল স্পিংস দেখছে, ওর মধ্যে কি ছিল? মাথাটা ছিল হচ্ছে গিয়ে মানুষের, আর শরীরটা ছিল লায়নের। সেটা এইখানে যীশু খ্রিস্টের ভয়ঙ্কর করাল রূপের কথা বলা হয়েছে। হ্যাঁ ঠিক বিষয় গিজার। তো তিনি দেখ এই যে কথাটা বলছেন যে স্পিরিটাস মুন্ডি কিরকম স্পিরিটাস, কিরকম রূপ দেখছেন ভগবানের, এইখানে কিন্তু যীশু খ্রিস্টের মায়াময় রূপ দেখছেন না, কিন্তু ওই রূপ নয়, কিন্তু ভয়ঙ্কর করাল রূপ। কিরকম? সিংহটা, মাথাটা হচ্ছে গিয়ে মানুষের, আর গোটা শরীরটা হচ্ছে সিংহের। আর এখানে যীশু খ্রিস্টের মায়াময় অবতার নয়, একটা ভয়ঙ্কর করাল রূপ, অ্যাপোকালিপটিক রূপ, ঠিক আছে। এইবার এইখানে বলছে, এই লাইনটা তো বুঝতে পারলি যে শেপ উইথ দ্য লায়ন বডি এন্ড হেড অফ এ ম্যান। এ গেজ ব্ল্যাঙ্ক, গেজ মানে কি? দৃষ্টি, ব্ল্যাঙ্ক মানে হচ্ছে শূন্য দৃষ্টি, দেখে বোঝা যাচ্ছে না। কি? পিটিলেস অ্যাজ দ্য সান। পিটি মানে কি বলতে হবে? পিটি মানে কি? পিটি মানে দয়া, তার যে দৃষ্টি, সেই দৃষ্টিতে কোনো দয়া মায়া নেই রে। এবং কি বলছে? অ্যাজ সান, সূর্য যখন প্রচন্ড ভাবে কিরণ দেয়, যেমন আজকে সূর্য প্রচন্ড কিরণ দিচ্ছে, কোনো মায়া দেখা হয়েছে? তাহলে সূর্য কোনো মায়া যেমন দেখায় না, তেমনি এখানে কি বলছে? সূর্য যেমন কাউকে কোনো মায়া দেখায় না, প্রখর রৌদ্র দেয়, তেমনি এই যে আমাদের স্পিরিটাস মন্দির, যে এই ভয়ঙ্কর করাল রূপটা যীশু খ্রিস্টের, এরা কাউকে কিন্তু মাফ করছে না, ভয়ঙ্কর দৃষ্টিতে মানুষ সমাজে রাখে। কেন দেখাচ্ছে? এই এতদিন ধরে যে মানুষ পাপ করে গেছে না, এর উপরে মনে না যে শিবের আবির্ভাব হয়েছিল, কি পৃথিবী ওই বিষ পান করে পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন তিনি, কি বলা হয়? তাণ্ডব নৃত্য করেছিলেন, পৃথিবী ধ্বংসের জন্য আবির্ভাব হয়েছিলেন কিনা শিব। তেমনি আবার এখানে আরেকটা স্পিরিটাস মন্দিরের সাথে কানেকশন দেয়, ওই নরসিংহ হিরণ্যাকশ্যপকে মারে না, তাহলে কি করে মারে? ওই হিরণ্যাকশ্যপ কি বর পেয়েছিল? যে না দিন রাত্রে ওকে মারতে পারবে না, পৃথিবীতে মারা যাবে না, আকাশে মারা যাবে না, পুরুষ না নারী মারতে পারবে। তো কিভাবে আবির্ভাব হয়েছিল বিষ্ণুর অবতার? কি হয়েছিল? নরসিংহ। সে কি ছিল? না মানুষ, না মানুষ ছিল, না ছিল সিংহ, হ্যাঁ না পশু ছিল, তাকে গোধূলি বেলা মারছিল, না দিন না রাত। আবার একটা কন্ডিশন ছিল না পৃথিবীতে না আকাশে, ওই যে ছাইয়ের মধ্যে নেমে মারছিল। তাহলে এইখানেও কিন্তু পাপকে হরণ করার জন্য আমাদের, যেমন আমাদের মহাকাব্যে ওনার আবির্ভাব হয়েছিল, তেমনি এইখানেও দেখ একটা রূপ কল্পনা করা হয়েছে। কোন রূপ বলতো? সেকেন্ড কামিং স্পিরিটাস মুন্ডি। বুঝতে পারলি? প্রায় পুরাণগুলো প্রায় সব জায়গায় একই, সবই মোটামুটি বেশ মিল আছে। কিন্তু তো তারপর কি বলেছে? যে ইজ মুভিং, দেখ ইজ মুভিং, নড়ছে, ইটস স্লো থাই, আস্তে আস্তে এগোচ্ছে। স্লো থাই মানে আস্তে আস্তে এগোনো, থাই মানে আমার থাই। তাহলে এই যে পশুটা, সেটা আস্তে আস্তে এগোচ্ছে, স্লো থাই। while all about it real shadow, রিল মানে ছায়া, শ্যাডো, রিল শ্যাডো মানে হচ্ছে রিল মানে ঘোড়া, আর শ্যাডো মানে ছায়া। অফ দ্য ইন্ডিগনেন্ট কথাটা মাত্র বিক্ষুব্ধ বা রাগী, ইন্ডিগনেন্ট ডেজার্ট হয়। ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি। মরুভূমির পাখিগুলাও এই যে পশুটাকে দেখে বা এই রূপটাকে দেখে ভয় পাচ্ছে, তারা কি করছে? ঘুরছে, ওদের ছায়া ঘুরছে। ইন্ডিগনেন্ট ডেজার্ট বার্ডস, রিল শ্যাডোস, তাদের ছায়া তাকে ঘিরে ঘুরছে। মানে ওরাও, ওই পাখিগুলাও বিচলিত, গোটা পৃথিবী যেমন বিচলিত, ওই মরুভূমির পাখিগুলাও ওই রূপটাকে বিচলিত। মানে এইখানে যীশু খ্রিস্টের ভয়ঙ্কর রূপ এটা, ঠিক আছে। আচ্ছা, দ্য ডার্কনেস ড্রপস এগেইন, এই কবির চোখে সবকিছু আবার কি হয়ে গেল? অন্ধকার হয়ে গেল। এই অন্ধকারটা বলতে কোনটা? এই প্রথম বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে। এই প্রথম বিশ্বযুদ্ধের অন্ধকারতম অবস্থা, মারামারি, হানাহানি, রক্তপাত, বিহীনতা, এইগুলোকে তিনি অন্ধকার করেছেন।
তিনি আবার অন্ধকার দেখছেন, বাট আই নো। কিন্তু কবি এবার কি জানেন, দেখ এইবার এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো মতো বল। দ্যাট 20 সেঞ্চুরিজ, 20 সেঞ্চুরি মানে 2000 বছর, 2000 অফ স্টোনি স্লিপ। স্টোনি স্লিপ মানে হচ্ছে পাথরের ঘুম। পাথরের ঘুম, এই যে যীশু খ্রিস্ট প্রথমবার এসে সমস্ত পাপ তিনি নিজে নিয়ে চলে গেছিলেন, পৃথিবীকে সাবমুক্ত করেছেন। আবার যীশু খ্রিস্টের আবির্ভাবের পর থেকে এই যে চলছে মারামারি হানাহানি, এগুলো তো পাপ, সেই পাপগুলো করেই যাচ্ছে। মানুষ কিন্তু ঘুমিয়েছিল। এখানে এই যে বলছে স্টোনি স্লিপ, এটা কার স্টোনি স্লিপ? অবশ্যই মানব জাতির স্টোনি স্লিপ। মানব জাতি কিন্তু একবারও এই যে পাপগুলোর বিরুদ্ধে কথা বলেনি, ঘুমিয়েছিল, তারা চুপচাপ ছিল। এই কথা বলছে স্টোনি স্লিপ আছে যে 20 সেঞ্চুরি, 20 শতক ধরে, এই 2000 বছর ধরে মানুষরা চুপ ছিল। তারপর কি বলেছে? ওয়ার ভেক্সড, ভেক্সড মানে বিঘ্নিত, বিঘ্ন ঘটা। নাইটমেয়ার মানে জানিস তোরা? দুঃস্বপ্ন। এই দুঃস্বপ্ন বাই রকিং ক্যাডেল। রকিং ক্যাডেল মানে দোলনায়। এতদিন ধরে মানব জাতি দোলনায় ঘুমিয়েছিল আরামসে, পৃথিবীতে পাপ হয়ে যাচ্ছে, কারও কোনো দেখার দরকার নেই। তাহলে এই ভেক্সড এবং সেই স্বপ্নটা, এই যে আরাম দোল খাওয়ার স্বপ্নটা, এটা কিন্তু বিঘ্নিত হয়ে গেছে। এখন নাইটমেয়ার বলতে কোনটাকে বোঝাচ্ছে বলতো? এই যে নাইটমেয়ার বলতে কোনটাকে বোঝাচ্ছে? নাইটমেয়ার বলতে বোঝাচ্ছে এই যে ভয়ঙ্করতা। কোন কিসের ভয়ঙ্করতা? হয়ে গেল হওয়া হয়ে গেল, হ্যাঁ কোনো ব্যাপার না। আগে বাবা ওরা ঠান্ডা পাক আগে এই দেখেন, তাহলে ওয়ার ভেক্সড অফ টু নাইটমেয়ার, নাইটমেয়ার বাই রকিং ক্যাডেল। রকিং ক্যাডেল বলতে কি বুঝাচ্ছি আমি? এই রকিং ক্যাডেল বলতে কি বুঝালাম? দোলনার কথা বলেছি। দোলনায় এতদিন মানব জাতি ঘুমিয়েছিল, এবার তাদের ঘুমটা নাইটমেয়ার ভেঙে গেছে। নাইটমেয়ার মানে কি? এই যে ভয়ঙ্করতা, যুদ্ধ, দুঃস্বপ্নে ভেঙে গেছে। দুঃস্বপ্ন বলতে যুদ্ধ, যুদ্ধ পরবর্তী অবস্থা, এগুলো কথা বলা হচ্ছে, ঠিক আছে? এন্ড দ্যাট রাফ বিচ, রাফ বিচ বলতে কোনটা রে? রাফ বিচ, বিচ মানে কি? বিচ মানে পশু, পশু। রাফ বলতে কি? ওই ভয়ঙ্কর পশুটা। ভয়ঙ্কর পশু বলতে কোনটা বলছে? তাই না? সেটা কথা বলছে। নাইট এন্ড রাফ বিচ ইটস আওয়ার কেম রাউন্ড অ্যাট লাস্ট। অ্যাট লাস্ট কথাটা বলছে, অ্যাট লাস্ট মানে হচ্ছে কি সবকিছু ধ্বংস, শেষ কথা, অ্যাপোকালিপটিক। মানে এই যীশু খ্রিস্টের যে রূপটা, সেটা হয়তো আর পৃথিবীকে বাঁচানোর জন্য আসছে না, এবার হয়তো ধ্বংসাত্মক রূপ নিয়ে আসছেন তিনি। কবি এটা সন্দেহ প্রকাশ করেছেন। কি বলেছে? রাফ বিস্ট এগিয়াস ইজ আওয়ার কেম রাউন্ড অ্যাট লাস্ট, হয়তো পৃথিবীর শেষ সময় সন্নিকটে। তারপরে লাইন স্লাউচেস মানে হচ্ছে জবু থবু হয়ে হাঁটা, টুয়ার্ডস মানে দিকে, বেথলেহেম। বেথলেহেম মানে যেখানে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, তিনি আবার বেথলেহেমের দিকে জবু থবু হয়ে যাচ্ছেন, তিনি বহন আবার জন্মগ্রহণ করার জন্য। আচ্ছা, বেথলেহেমে যীশু খ্রিস্ট জন্মেছেন, সেই সময় তার যীশু খ্রিস্টের কি ছিল? সবাইকে তিনি বলেছিলেন যে পৃথিবীর আবার আবির্ভাব হবেন এবং পৃথিবীর যত ভালো মানুষ তাদেরকে তিনি স্বর্গে নিয়ে যাবেন, ঠিক আছে? তাহলে তিনি পৃথিবীর সমস্ত পাপ নিজে নিয়ে নেবেন এবং যারা তার ডিভোটি তাদেরকে তিনি স্বর্গে নিয়ে যাবেন, তাদের ভালো লোকগুলো যেগুলো ভালো কাজ করে। তো এইখানে কিন্তু দেখ একটা কোয়েশ্চেন মার্ক আছে না? কোয়েশ্চেন মার্কটা কেন দিছে? তার সন্দেহ আছে যে এইবার যীশু খ্রিস্টের সেকেন্ড কামিং হবে, দ্বিতীয়বার আয় হবে, সেটা মনে হয় সুখকর হবে না, তাণ্ডব হবে, তাণ্ডব। এবার বলেছে এই যে বেথলেহেম বর্ন, এবং এটা হয়তো তিনি যখন জন্মগ্রহণ করবেন, এবার পৃথিবী হয়তো পৃথিবী হয়তো তার ভয়াল রূপ দেখবেন, কারণ তিনি পাপে পরিপূর্ণ হয়েছে। তাহলে এই কবিতার মধ্যে আমরা কি বুঝলাম? যে প্রথম বিশ্বযুদ্ধের ছায়াটা পরিমাণে প্রচুর ভাবে প্রভাব ফেলেছিল, তাই না? এই ভয়ঙ্করতা, সেই ভয়ঙ্করতা থেকে উদ্ধার করতে হিসেবে কাকে দেখেছেন? যীশু খ্রিস্টের আগমন পেয়ে দেখেছেন। যীশু খ্রিস্ট দ্বিতীয়বার, সেই জন্য এই কবিতার নাম হয়েছে সেকেন্ড কামিং। তার মানে পৃথিবীর সমস্ত পাপকে তিনি ক্ষয় করার জন্য বা হরণ করার জন্য দ্বিতীয়বার আবির্ভাব হয়েছেন। বোঝা গেল কবিতাটা? আশা করি তোদের বোঝাতে পারলাম। কি কার কোনো লাইন নিয়ে ইজ দেয়ার এনি প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড? বল, যদি কোনো সমস্যা হয় কোনো লাইন নিয়ে তুই বল, আমি আবার বলে দিচ্ছি। কবিতাটা বোঝা গেল? গোটা লাইন বাই লাইন বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্টের লাইনটা আবার বলি। এন্ড হোয়াট রাফ বিচ, রাফ বিচ মানে হচ্ছে গিয়ে কি বললাম? ওই ভয়ঙ্কর পশুটা, বিচ মানে দৈত্য। এখানে যেহেতু লায়নের বডি এবং মানুষের মুখ, ওটা তো আর নর্মাল না, বড়, ঠিক আছে? তাহলে ইটস আওয়ার কেম রাউন্ড অ্যাট লাস্ট, সব শেষে। অ্যাট লাস্ট বলতে কি বুঝাইছি? অ্যাপোকালিপটিক ওয়ার্ডটা, মানে পৃথিবীর শেষ হয়তো দিন এটাই, যেদিন পৃথিবীতে আবির্ভাব হবেন যিনি সেকেন্ড কামিং। এইবার আর তার মায়াময় রূপ নিয়ে আসবেন না, তিনি হয়তো ভয়ঙ্কর রূপ নিয়ে আসবেন, ওই রূপটার কথা। এবার বলছে স্লাউচেস টুয়ার্ড বেথলেহেম। বেথলেহেম মানে যেখানে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, তিনি জবুতবু ভাবে বেথলেহেমের দিকে আবার যাচ্ছেন, দ্বিতীয়বার জন্ম দিয়ে। আমার কোশ্চেন মার্ক দেওয়া। কেন কোশ্চেন মার্ক দেওয়া? কারণ তিনি এই যে আবির্ভাবটা ওনার হবে, সেটা কিন্তু সুখকর নাও হতে পারে, শেষ দিনও হতে পারে। সেই জন্য বলেছেন স্লাউচেস টুয়ার্ড, ঠিক আছে, টুয়ার্ড দ্য বেথলেহেম উই বর্ন, তিনি আমার আবির্ভাব হয়েছেন।